আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস 6 এর ইংলিশ বইয়ের আরও একটি নতুন ইউনিটের ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে ইউনিট 17 কিং লেয়ার এই ইউনিটটি নিয়ে আলোচনা করা হবে। আমি কিন্তু আমার এই চ্যানেলে অর্থাৎ রাশিকুজ্জামানস এডুকেশন এই চ্যানেলে ইউনিট 17 আগ পর্যন্ত যতগুলো ইউনিট তোমাদের ইংলিশ বইয়ে রয়েছে সবগুলোর ক্লাস কিন্তু ধারাবাহিকভাবে খুব সুন্দরভাবে প্রতিটি পয়েন্টের উত্তর সহকারে বাংলা অনুবাদ সহকারে আমি কিন্তু ক্লাসগুলো নিয়েছিলাম। তোমরা যারা এখনও ক্লাসগুলো করোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে করে নিতে পারো, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাচ্ছে। তো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করে দেই। আজকে আমরা ইউনিট 17 কিং লেয়ার অর্থাৎ রাজা লিয়ার এর এই যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে কিছু নিউ ভোকাবুলারিজ আমাদেরকে দেওয়া রয়েছে, যেগুলোর অর্থগুলো আমরা জানবো এবং উচ্চারণগুলো জানবো। তো নিউ ভোকাবুলারিজ বা নতুন শব্দসমূহের প্রথমে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে লিটারেরি। লিটারেরি শব্দের অর্থ হচ্ছে সাহিত্য সংক্রান্ত কোনো কিছু। লিটারেরি যার অর্থ হচ্ছে সাহিত্য সংক্রান্ত কোনো কিছুকে আমরা বলবো লিটারেরি। তো এরপরের শব্দটি হচ্ছে ফেরি টেল। এরপরের শব্দটি হচ্ছে ফেরি টেল। ফেরি টেল যার অর্থ হচ্ছে রূপকথা বা রূপকথার গল্প। আমরা যে গল্প কাহিনীগুলো আমাদের দাদি বা বড়দের কাছ থেকে শুনি সেই যে গল্পগুলো রয়েছে রূপকথার গল্প, যেগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই, সেগুলোকে আমরা বলি ফেরি টেল বা রূপকথা বা রূপকথার গল্প বা কল্পকাহিনী। তো এরপরের শব্দটি হচ্ছে সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন হচ্ছে বিজ্ঞান সংক্রান্ত যে রূপকথার গল্পগুলো, বিজ্ঞান সংক্রান্ত যে গল্পগুলো সেগুলোকে আমরা বলি সায়েন্স ফিকশন। এরপর রয়েছে ফ্যাবল। ফ্যাবল অর্থ কিন্তু যে রূপকথার বা মজার যে গল্পগুলো রয়েছে, ফ্যাবল ছোটদের জন্য যে গল্পগুলো তৈরি করা হয় বিভিন্ন কবি সাহিত্যিক, এরা কিন্তু বিভিন্ন যে গল্পকারগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন মজার গল্প আমরা কিন্তু বিভিন্ন বইয়ে বা কার্টুনে আমরা কিন্তু এই গল্পগুলো দেখে থাকি, যেটাকে কিন্তু আমরা বলবো ফ্যাবল। এরপরে রয়েছে ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট অর্থ প্রভাব বা ফল। ইম্প্যাক্ট অর্থ প্রভাব বা ফল। এরপরে রয়েছে মোরাল লিসন। মোরাল লিসন অর্থ হচ্ছে নৈতিক শিক্ষা। মোরাল লিসন যার অর্থ হচ্ছে নৈতিক শিক্ষা। তো এরপরে শব্দটি হচ্ছে ড্রামাটিস্ট। ড্রামাটিস্ট অর্থ হচ্ছে নাট্যকর। ড্রামাটিস্ট অর্থ নাট্যকর বা যিনি নাটক করেন তাকে আমরা বলবো ড্রামাটিস্ট। এরপরে রয়েছে ট্র্যাজেডিস। ট্র্যাজেডিস অর্থ হচ্ছে বিয়োগান্ত নাটক বা যে সমস্ত নাটকে দুঃখ বা এই নাটকগুলো দেখলে বা শুনলে অনেক কষ্ট লাগে মনে, সেগুলোকে ট্র্যাজেডিস বা বিয়োগান্ত বা কষ্টের নাটক বলা হয়। এরপরে রয়েছে কমেডিস। কমেডিস অর্থ যেগুলো হচ্ছে হাসির নাটক বা যে হাস্যরত্মকমূলক যে নাটকগুলো রয়েছে সেগুলোকে বলা হয় কমেডিস। এরপরে অ্যানশিয়েন্ট যার অর্থ হচ্ছে প্রাচীন। অ্যানশিয়েন্ট যার অর্থ হচ্ছে প্রাচীন। কিউরিয়াস অর্থ হচ্ছে কৌতূহলী বা উৎসাহী প্রবণ। এরপরে রয়েছে অপিনিয়ন। অপিনিয়ন অর্থ হচ্ছে মতামত বা ধারণা। অপিনিয়ন অর্থ মতামত বা ধারণা। এরপরে জেনুইন অর্থ হচ্ছে আসল বা খাঁটি। জেনুইন অর্থ আসল বা খাঁটি। এরপরের শব্দটি হচ্ছে ফ্ল্যাটার। ফ্ল্যাটার অর্থ হচ্ছে তেষামদি করা বা কাউকে কোনো কিছু বারবার করে বলা। এরপরে হচ্ছে রিহার্স। রিহার্স শব্দের অর্থ হচ্ছে চর্চা করা বা মহড়া দেওয়া। নাটক করার সময় যে মূল যে নাটক করার আগে যে মহড়া দেওয়া হয় বা সেগুলোর যে চর্চা করা হয়, প্র্যাকটিস করা হয়, সেটাকে কিন্তু বলা হয় রিহার্স বা রিহার্সাল। তো এখন শব্দের অর্থগুলো আমরা জানলাম, এখন আমরা 17.1 নিয়ে আলোচনা করব। দেখি 17.1-এ কী বলা হয়েছে। তো 17 পয়েন্টে আমাদেরকে যেটা করতে বলা হয়েছে দেখি, লুক অ্যাট দ্য ডিফারেন্ট টাইপস অফ লিটারেরি রাইটিংস গিভেন বিলো। নিচে বিভিন্ন ধরনের কিন্তু সাহিত্য সংক্রান্ত যে গল্প নাটক এগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে বলা হয়েছে। ইন পেয়ার্স ডিসকাস অ্যান্ড নেম দেম, এবং এগুলো কিন্তু আমার জোড়ায় তাদেরকে নাম এবং সেগুলো সেই যে গল্প নাটক যে সাহিত্য সংক্রান্ত যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে এবং সেগুলোর নাম দিতে বলা হয়েছে, যে এটি গল্প না এটি একটি ড্রামা না এটি একটি শর্ট স্টোরি না এটি ফ্যাবল বা এটি একটি পোয়েম বা কবিতা নাকি।
তো সেটা কিন্তু আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। ইউ ক্যান টেক হেল্প ফ্রম দ্য গিভেন ক্লুজ ইন দ্য বক্স। নিচে কিছু ক্লু দেওয়া রয়েছে, সেই ক্লুগুলো থেকেও আমরা কিন্তু সাহায্য নিতে পারি। তো আমরা দেখি কি কি ছবিগুলো দেওয়া রয়েছে, পিকচারে কোন কোন সাহিত্য, কোন কোন গল্প বা কোনো কবিতার দেওয়া আছে নাকি আমরা দেখি একটু। তো আমি কিন্তু এগুলো তোমাদের উত্তর খাতায় হাতে লিখে করে দিয়েছি। আমার হাতের লেখা খারাপের জন্য তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমাদেরকে এখানে যেটা করতে হবে, রাখাল ও বাঘ, প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে রাখাল ও বাঘ। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রাখাল ও বাঘ এটা কোন ধরনের রচনা, এটা কি উপন্যাস, এটা কি ড্রামা, এটা কি নাটক, নাকি এটা অন্য কিছু বা বৈশাখী কোনো বিজ্ঞানের কোনো গল্প নাকি, সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে বা আমাদের বন্ধুদের সাথে আলোচনা করতে হবে। তোমরা যখন তোমাদের স্কুলে যখন তোমাদের স্যারেরা পড়াবে তখন কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বন্ধুরা রয়েছে বা তোমাদের যে পার্টি পেয়ার্স অর্থাৎ জোড়ায় জোড়ায় এগুলো নিয়ে আলোচনা করবে। শুধু এখানে আমি তোমাদের যে এক্স্যাক্ট উত্তরটা সেটা কিন্তু আমি দিচ্ছি, তোমরা যখন ক্লাস করবে স্কুলে তখন এটা তোমরা জোড়ায় আলোচনা করবে। তো রাখাল ও বাঘ এটা কিন্তু একটা, দেখো এটা একটা কার্টুনমূলক, কিন্তু এটা একটা রূপকথার কাহিনী। আমরা দেখেছি এখানে দেখা যাচ্ছে যে বাঘ এবং একটি ছেলে, যেটা একটা রূপকথার গল্প। বাঘ কিন্তু বাঘ আর মানুষের গল্প, অর্থাৎ এটা একটা ফ্যাবল আমরা বলতে পারি। আমরা যখন শব্দের অর্থগুলো জানলাম তখন কিন্তু আমরা জেনেছি ফ্যাবল হচ্ছে রূপকথার কাহিনী বা উপকথা, যেটার সাথে কিন্তু বাস্তবে কোনো মিল নেই। এটা বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য, তাদেরকে ভালো লাগার জন্য কিন্তু তৈরি করা হয়। তো আমরা বলতে পারি ইট ইজ এ ফ্যাবল, এটা একটা রূপকথার কাহিনী। তো ফ্যাবলটা কি বা রূপকথার কাহিনী কি সেটা এখন আমরা জানবো। ফ্যাবল ইজ এ স্টোরি, ফ্যাবল হচ্ছে একটি গল্প, ফ্যাবল হচ্ছে একটি গল্প ইন হুইচ অ্যানিমেলস স্পিক অ্যান্ড অ্যাক্ট লাইক হিউম্যান, যেখানে পশু পাখিরা কথা বলে এবং মানুষের মতো অভিনয় করে। হ্যাঁ, আমরা যখন কার্টুনগুলো দেখি এই সমস্ত রাখাল ও বাঘ বা শেয়াল ও খরগোশ এবং কচ্ছপের যে গল্পগুলো আমরা দেখেছি সেগুলোতে কিন্তু দেখি যে যে প্রাণীগুলো রয়েছে তারা কিন্তু মানুষের মতো অভিনয় করে, মানুষের মতো কথা বলে। যে কার্টুন বা গল্পগুলো আমরা পড়েছি সেগুলোতে কিন্তু আমরা এরকমই দেখেছি। তো এটাই মূলত ফ্যাবল। তো এখন আমরা নেক্সট পৃষ্ঠায় চলে যাব, দেখি সেখানে কি। তো এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে লেখা, পিকচারে লেখা আছে সুখী মানুষ মমতাজ উদ্দিন আহমেদ। আমি যখন পড়েছিলাম ক্লাস 6-এ না 7-এ, তোমাদের বই আছে কিনা আমি জানি না, সুখী মানুষ একটা নাটক কিন্তু ছিল। এটা আমি যখন আমি 6-এ বা 7-এ ছিলাম তখন আমাদের বাংলা বইয়ে এই নাটকটি ছিল। তো ইট ইজ এ ড্রামা, এটা হচ্ছে একটা নাটক, সুখী মানুষ একটা ড্রামা। এটা একটা নাটক, নাটকে কিন্তু বিভিন্ন ধরনের চরিত্র থাকে, বিভিন্ন মানুষজন থাকে এবং বিভিন্ন সংলাপ থাকে বা ডায়লগ থাকে। তো এখন ড্রামাটা কি সেটা এখন আমরা একটু দেখব। এ ড্রামা ইজ এ পারফর্মড ইন এ স্টেজ, ড্রামাটা কিন্তু স্টেজে পারফর্ম করা হয়। আমরা কিন্তু দেখি বিভিন্ন যে বায়োস্কোপ বা বিভিন্ন যে স্টেজগুলোতে যে পারফর্ম করা হয় বা আমাদের যে স্কুলে যে অনুষ্ঠানগুলো করা হয় তখন কিন্তু নাটক করা হয় বা এই ড্রামা করা হয়। তো এটা কিন্তু স্টেজে পারফর্ম করা হয়, এটা কিন্তু বইয়ে লেখা আছে, এটা কিন্তু দেখা হয় বেশি, নাটকগুলো করা হয় বেশি। এ ড্রামা ইজ পারফর্মড ইন এ স্টেজ, ড্রামাটা কিন্তু বা নাটক কিন্তু স্টেজে পারফর্ম করা হয় বা স্টেজে উপস্থাপন করা হয়। ইট হ্যাজ ডায়লগস, আমি যেটা বললাম এটা ডায়লগ বা সংলাপ রয়েছে, প্লট রয়েছে এবং ক্যারেক্টার্স রয়েছে, পটভূমি রয়েছে। একটা নির্দিষ্ট কাহিনীর উপর ভিত্তি করে বা প্লটের উপর ভিত্তি করে কিন্তু রচনা করা হয় এবং বিভিন্ন চরিত্র থাকে, বিভিন্ন চরিত্রের মাধ্যমে সংলাপ বা যে ড্রামা রয়েছে বা নাটক রয়েছে সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হয়। তো এখন আমরা 3 নাম্বার পিকচারটা দেখব। আশা করি তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর লেখা খারাপের জন্য আমি আবারও কিন্তু তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে, যদি কোনো লেখা বুঝতে না পারো তাহলে মনোযোগ সহকারে শুনে সেই না বোঝার ঘাটতিটি পুষিয়ে নেবে। আমি লেখা খারাপের জন্য কিন্তু তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা যদি আমার পড়া বুঝতে পারো, যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, এতে তোমার বন্ধুরা উপকৃত হবে এবং আমিও আরও বিস্তর মানুষের কাছে আমার এই যে পড়াটুকু রয়েছে, আমার যে লেকচারটুকু রয়েছে সেটা পৌঁছে দিতে সক্ষম হব। তো এরপরে রয়েছে দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রাফ, শেয়াল এবং যে আঙ্গুরের যে একটি গল্প রয়েছে, আঙ্গুর ফল টক,
একটা তোমাদের কমপ্লিটিং স্টোরি রয়েছে, এটা কিন্তু একটা গল্প, এটা কিন্তু একটা রূপকথার কাহিনী যেটার সাথে কিন্তু বাস্তবের কোনো মিল নেই। তো আমরা যখন প্রথমে রাখাল ও বাঘের যেটা দেখলাম, এটা একটা ফ্যাবল, এটা একটা রূপকথার কাহিনী যেখানে পশুরা কিন্তু মানুষের মতো অ্যাক্ট করে বা অভিনয় করে, সেটা কিন্তু এই রাখাল ও বাঘ এবং দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রাফ এটা কিন্তু সেম বা একই। তো এটা আমরা সেটাই বলতে পারি ইট ইজ এ ফ্যাবল, এটা একটা রূপকথার গল্প। ফ্যাবল ইজ এ স্টোরি ইন হুইচ অ্যানিমালস স্পিক অ্যাক্ট লাইক হিউম্যান। ফ্যাবল একটা গল্প যেখানে পশু পাখিরা মানুষের মতো অভিনয় করে, কথা বলে এবং মানুষের মতো কথা বলে। অ্যান্ড ফ্যাবল ইজ এ আনরিয়ালিস্টিক, এবং ফ্যাবল একটা অসত্যি ঘটনা বা এটার সাথে কোনো অবাস্তব ঘটনা, এটার সাথে কোনো বাস্তবের মিল নেই। সেটা কিন্তু আমি প্রথমটাতে দেইনি, এটা তোমরা প্রথমটাতেও অ্যাড করে নিও। তো নেক্সট যেটা রয়েছে সেটা, এখানে যে আমরা পিকচারটা দেখছি এটা কিন্তু একটা জাদুর গল্প বা পরীর গল্প। তো পরী এবং জাদুর গল্প, যে রূপকথার গল্পগুলো রয়েছে যেটার সাথে কোনো বাস্তবের মিল নেই, যেটাতে ম্যাজিক্যাল যে কোনো কিছু আমরা পাবো, অর্থাৎ পরী বা ভূত বা রাজা, যে ম্যাজিক্যাল স্টোরি রয়েছে সেটাকে কিন্তু আমরা বলি ফেয়ারি টেল। তো এটা দেখে মনে হচ্ছে আমাদের যে ইট ইজ এ ফেয়ারি টেল, এটা হচ্ছে একটা পরীর গল্প বা এটা একটা রূপকথার গল্প। ফেয়ারি টেল ইজ এ ম্যাজিক্যাল স্টোরি ফর চিলড্রেন। ফেয়ারি টেল হচ্ছে একটা জাদুর গল্প যেটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়। ফেয়ারি টেল ইজ এ ম্যাজিক্যাল স্টোরি ফর চিলড্রেন। এই যে রূপকথার গল্পটি রয়েছে বা পরীদের গল্প রয়েছে সেটা কিন্তু একটা জাদুর গল্প যেটা বাচ্চাদের জন্য। It's usually involves imaginary creatures and magic. এটা কিন্তু সাধারণত কাল্পনিক যে ক্রিয়েচার রয়েছে, কাল্পনিক যে সৃষ্টি রয়েছে সেখানে, এবং কাল্পনিক সৃষ্টি, কাল্পনিক একটা জগৎ রয়েছে। আমরা যখন এই ম্যাজিক্যাল কাহিনীগুলো দেখি বা পরীর যে গল্প বা পরীর যে কার্টুনগুলো দেখি, সেখানে কিন্তু দেখি আমরা বিভিন্ন ধরনের দৃশ্য দেখা যায়। সেটা কিন্তু আসলে বাস্তব দৃশ্য নয়, এটা একটা ইমাজিনারি দৃশ্য বা এটা একটা কাল্পনিক দৃশ্য, এবং এখানে যে ম্যাজিকটা থাকে সেটাও কাল্পনিক, যেটার সাথে বাস্তবের কোনো মিল নেই। তো 4 নম্বর পিকচারটা হচ্ছে ফেয়ারি টেল। এখানে কিন্তু আমাদের কাছ থেকে যেটা জানতে চেয়েছে যে এই ধরনের যে এই যে সাহিত্য বিষয়ক যে সংক্রান্ত যে পিকচারগুলো রয়েছে এগুলো কোন সাহিত্য, এগুলো আমাদেরকে যে রচনা সেটা কিন্তু সেটার নাম আমাদের কাছ থেকে চেয়েছে, যে এটা কি একটা স্টোরি, সাধারণ স্টোরি, না এটা একটা কবিতা, না এটা একটা নাটক, সেটাই কিন্তু আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো এখন আমরা 5 নাম্বারটা দেখব। তো এটা হচ্ছে মণিবনির অভিযান। এটা কিন্তু একটা উপন্যাস। উপন্যাস কি? উপন্যাস একটু অনেক বড় একটি লেখা হয়, একটি নির্দিষ্ট অভিজ্ঞতার ভিত্তিতে লেখক কিন্তু একটি উপন্যাস তৈরি করেন যেটাতে অনেক কিছু থাকে, অনেক রহস্য বা বিভিন্ন ধরনের কাহিনী, কিন্তু বিভিন্ন চরিত্র সেখানে দেখতে পাওয়া যায়। ইট ইজ এ চিলড্রেন্স নোভেল, এটা একটা বাচ্চাদের উপন্যাস। এখন নোভেলটা কি সেটা আমরা একটু দেখি। এ নোভেল ইজ এ ন্যারেটিভ ওয়ার্ক অফ প্রোজ ফিকশন। একটি উপন্যাস হলো গদ্যকথা সাহিত্যের একটি বর্ণনামূলক কাজ। এটা কিন্তু একটা অনেক বড় বর্ণনামূলক বা বিস্তারিতভাবে আলোচনা করা একটি কাজ। ইট টেলস এ স্টোরি অ্যাবাউট স্পেসিফিক এক্সপিরিয়েন্সেস ওভার এ কনসিডারেবল লেন্থ। আমরা আরেকবার দেখি। ইট টেলস এ স্টোরি অ্যাবাউট স্পেসিফিক এক্সপিরিয়েন্সেস ওভার এ কনসিডারেবল লেন্থ। এটি একটি উল্লেখযোগ্য দৈর্ঘ্য ধরে নির্দিষ্ট অভিজ্ঞতা সম্পর্কে গল্প বলে। এটার কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্যতা রয়েছে, বা এই গল্পটি কিন্তু উপন্যাস কিন্তু অনেক বড় হয়ে থাকে, এবং এটা নির্দিষ্ট একটা অভিজ্ঞতার ভিত্তিতে লেখকের বাস্তব অভিজ্ঞতা বা কাল্পনিক অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু নির্দিষ্ট সময় ধরে এই উপন্যাস কিন্তু রচিত বা নির্দিষ্ট যে দৈর্ঘ্য রয়েছে সেটা বজায় রেখে কিন্তু উপন্যাস তৈরি হয়। তো এখন আমরা 6 নম্বর যে পিকচার সেটা দেখব একটু। তো 6 নম্বর যে পিকচারটি রয়েছে সেটা কিন্তু একটা কবিতা। এটা একটা হাসিকে নিয়ে যে কবিতাটি কিন্তু রচিত হয়েছিল। তো ইট ইজ এ পোয়েম, এটা একটা কবিতা। এ পোয়েম হ্যাজ স্ট্যান্জা। এটা যেহেতু একটা কবিতা, তো কবিতাটা কি সেটা কিন্তু আমাদেরকে বন্ধুদের সাথে আলোচনা করতে হবে। তোমরা যখন তোমাদের শ্রেণীকক্ষে তোমাদের স্কুলের টিচাররা ক্লাস নেবে, তখন তোমরা বন্ধুদের সাথে আলোচনা করবে, যে ডায়লগ বা সংলাপের মতো আলোচনা করবে যে এটা কি, পোয়েম কি। এ পোয়েম হ্যাজ স্ট্যান্জা, পোয়েমের কিন্তু স্তবক রয়েছে। হ্যাজ স্ট্যান্জা, যার অর্থ হচ্ছে স্ট্যান্জা অর্থ হচ্ছে স্তবক। আমি কিন্তু তোমাদের যে এর পূর্বে একটি কবিতা রয়েছিল তোমাদের বইয়ে, সেখানে কিন্তু আমি স্ট্যান্জা বা স্তবক নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে রয়েছে রিম বা শব্দের সাথে মিল এবং রিদম বা ছন্দ, এগুলো কিন্তু কবিতার মধ্যে রয়েছে।
তো এই ছিল মূলত আমাদের 17.1 এর অ্যান্সার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর যদি বুঝতে নাও পারো সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তাহলে আমি আমার ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন রয়েছে, তোমরা সেখানে যদি আমাকে মেসেজ করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে, তোমরা যে জিনিসটি বোঝোনি সেটা কিন্তু আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে বুঝিয়ে দিতে পারবো। তো আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, কারণ তাতে তারা উপকৃত হবে এবং আমিও আমার এই ক্লাসটি বা আমার যে তোমাদের জন্য যে আমার কাজটুকু এটা আরও অনেক লোকের কাছে পৌঁছাবে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। আগামীতে আমি 17.2 এবং 17.3 এর আরেকটি পার্ট নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবে এবং আমার পাশে থাকবে। তোমরা যদি 2-3 দিন পরে ক্লাসটি দেখো তাহলে অবশ্যই সেই ক্লাসটিও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই ক্লাসটি করার সাথে সাথে সেই ক্লাসটিও করে নিও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।